আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব ডিজাইন পরিচিতি পর্ব 2-এ স্বাগতম। আজকের ভিডিওতে আমি ওয়েব ডিজাইন পরিচিতি এর দ্বিতীয় অংশগুলো পড়ব ইনশাআল্লাহ। অবশ্যই আমার সাথেই থাকবেন। আজকের বিষয়বস্তু হচ্ছে ওয়েব সার্ভার, ওয়েব ক্লায়েন্ট, ওয়েব পোর্টাল, ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ভিএস, ডাইনামিক ওয়েবসাইট, ইউআরএল, একটি আদর্শ ওয়েবসাইটের কী কী বৈশিষ্ট্য থাকে, ওয়েবসাইট পাবলিশের কী কী ধাপ রয়েছে এবং সার্চ ইঞ্জিন কি, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব ওয়েব সার্ভারটা কি। ওয়েব সার্ভার আমি গত লেকচার ভিডিওতে দেখিয়েছিলাম, আমি আজকে একটু রিপিট করতেছি। দেখুন, ওয়েব সার্ভার হচ্ছে একটা বিশেষ কম্পিউটার বা বিশেষ একটা ডাটা ব্যবস্থা, যেখানে ওয়েবসাইটগুলো থাকে। ওইখান থেকে আমরা কি করি, আমরা ব্রাউজারের সাহায্যে নেট কানেকশন দিয়ে ওই তথ্যগুলো দেখতে পারি। তাহলে একটি ওয়েব সার্ভার কী কাজ করে থাকে? মূলত ওয়েবসাইট হোস্ট করা, আমরা ওয়েবসাইট তৈরি করা, সেটা রেখে দিই ওয়েব সার্ভারে, এবং ক্লায়েন্টের অনুরোধ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যারা কম্পিউটার ব্যবহার করে তাদের যে রিকোয়েস্ট আছে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে ওয়েব সার্ভারে। তারপর আসুন ওয়েব পোর্টাল কি। তাহলে ব্যবহারকারীদের সহজে তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক, সার্ভিস, সেবা প্রদান করে যে ওয়েব পেজ তৈরি করা হয় তাকে সাধারণত ওয়েব পোর্টাল বলা হয়। অর্থাৎ একাধিক লিঙ্ক সম্পর্কিত যে সকল ওয়েবসাইট, সেগুলোকে মূলত ওয়েব পোর্টাল বলা হয়। যেমন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, বাংলাদেশ সরকারের, যেখানে নাগরিক সম্পর্কিত সকল প্রকারের সেবা রয়েছে, তাই এটাকে একটা ওয়েব পোর্টাল বলা যেতে পারে। তাহলে আমরা দেখুন ওয়েব পোর্টালের কি উদাহরণ রয়েছে। এক্সাম্পল অফ ওয়েব পোর্টাল। দেখুন, বাংলাদেশ.gov.bd, যেটা বাংলাদেশ সরকারের জাতীয় তথ্য বাতায়ন। এইখানে দেখুন বাংলাদেশ সম্পর্কিত ই সেবাসমূহ, তারপরে সেবা খাত, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, আইনবিধি, অর্জন, জেলা বাতায়ন, সেবাকুঞ্জ, ফর্মস, অর্থাৎ নাগরিক সম্পর্কিত মোটামুটি সকল প্রকার সেবা একটা ওয়েবসাইটের মধ্যে রয়েছে। সো এটাকে বলা হবে ওয়েব পোর্টাল। তাহলে এখন আসুন ওয়েবসাইটের বা ওয়েব পেজের প্রকারভেদটা কি দেখে নেই। তথ্য প্রদর্শনের উপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের। তথ্য প্রদর্শন বলতে তথ্যটা কিভাবে দেখাবে তার উপর ভিত্তি করে ওয়েবসাইট বা পেজ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ, মানে স্থির ওয়েব পেজ, এবং দ্বিতীয়টি হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ বা গতিশীল ওয়েব পেজ। আমরা দুটি সম্পর্কে বিস্তারিত জানব। স্ট্যাটিক ওয়েব পেজ কি? যে ওয়েব পেজ তৈরির জন্য সাধারণত ডাটাবেস অথবা ওয়েব প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয় না, তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। অর্থাৎ এটা শুধুমাত্র HTML দিয়েই করা যেতে পারে। দেখুন, স্ট্যাটিক ওয়েবসাইট যেটা সার্ভারের সাথে সরাসরি কানেকশন থাকবে, এখানে কোনো ডাটাবেস যুক্ত থাকবে না, সেটা কিন্তু মনে রাখবেন। তাহলে ডাইনামিক ওয়েব পেজ কোনটা? যে ওয়েব পেজ তৈরির জন্য সাধারণত ডাটাবেস অথবা ওয়েব প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়, তাকে ডাইনামিক ওয়েব পেজ বলে। মনে রাখবেন, ডাইনামিক ওয়েব পেজের মধ্যে অবশ্যই ডাটাবেস যুক্ত থাকবে এবং সেটা তৈরি করার জন্য পিএসপি, জেএসপি বা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ব্যবহার করতে হয়। যেমন ব্লগস বা ই-কমার্স সাইটগুলো রয়েছে, এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন ক্রিকেট স্কোর দেখি আমরা যেই ওয়েবসাইটে, সেটা একটা ডাইনামিক ওয়েবসাইট, সেটা প্রতি সেকেন্ডে কি চেঞ্জ হচ্ছে। বাট যেটা স্ট্যাটিক ওয়েবসাইট, সেটা ডাটার মান কোনো সময়ই পরিবর্তন করা যায় না লোড করার পরে, আপডেট করার পরে। দেখুন, ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে একটা সার্ভার থাকবে এবং মাঝখানে ডাটাবেস থাকবে, এবং তারপর হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার, অর্থাৎ সার্ভারের সাথে এটা ডাটাবেস কানেকশন দেওয়া থাকে। আমরা সার্ভারের রিকোয়েস্ট পাঠানোর পর ওই সার্ভার করে কি ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে আমাদেরকে প্রদর্শন করে দেখাই। সুতরাং ডাটাবেস যুক্ত থাকে ডাইনামিক ওয়েব পেজের মধ্যে। এখন আসুন দেখি স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। স্ট্যাটিক ভিএস ডাইনামিক ওয়েবসাইট।
1 নাম্বার, স্ট্যাটিক ওয়েব পেজের তথ্য পূর্ব নির্ধারিত থাকে, অর্থাৎ তৈরি করার সময় নির্ধারিত করে দেওয়া হয়, কিন্তু ডাইনামিক ওয়েব পেজের তথ্য পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করা যায়। দ্বিতীয়ত, ব্রাউজার স্ট্যাটিক ওয়েব পেজ দ্রুত লোড করতে পারে, যেহেতু ডাটা কম থাকে, ডাটার মান কম, তাই ব্রাউজার খুব সহজে লোড করতে পারে স্ট্যাটিক ওয়েব পেজ। তবে ডাইনামিক ওয়েব পেজ লোড করতে তুলনামূলক বেশি সময় প্রয়োজন, কারণ সেখানে ডাটাবেস যুক্ত থাকে। সার্ভারকে রিকোয়েস্ট দেওয়ার পর সার্ভার ডাটাবেস থেকে তথ্য নিয়ে তারপরে মূলত ক্লায়েন্টের উত্তর দিয়ে থাকে, তাই এটা একটু লোড করতে সময় বেশি লাগতেই পারে। তারপর এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে HTML বা CSS ব্যবহার করা হয়। স্ট্যাটিক ওয়েব পেজের ক্ষেত্রে শুধুমাত্র HTML অথবা CSS দিয়েই করা সম্ভব। তবে ডাইনামিক ওয়েব পেজের ক্ষেত্রে PHP, সার্ভলেট, ISP অ্যান্ড ASP ইত্যাদি প্রোগ্রামিং যে ভাষা রয়েছে সেটার প্রয়োজন হয়। স্ট্যাটিক ওয়েব পেজ কম খরচে তৈরি করা যায়, তবে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে অধিক খরচ করতে হয়। তো আপনারা জানলেন ডাইনামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। এখন আসুন ইউআরএলটা কি? ইউআরএল ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউআরএল ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর একটি ওয়েবসাইটের বা যে একক ঠিকানা সেটা হচ্ছে ইউআরএল। কোনো ওয়েব পেজের অ্যাড্রেসকে সাধারণত ইউআরএল বলা হয়ে থাকে। ইউআরএল দ্বারা ডোমেইন প্রকাশ করা হয়, অর্থাৎ ডোমেইন বলতে আমরা জানি কোনো একটা নাম, কোনো একটা ওয়েবসাইটের, সেটা ইউআরএল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ইউআরএল এর 4টি অংশ থাকে, অবশ্যই মনে রাখবেন। একটি ইউআরএল এর কয়টি অংশ থাকে? দেখুন এখানে একটি ইউআরএল এর 4টি অংশ রয়েছে। প্রথমে হচ্ছে ওয়েব প্রোটোকল, যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর হচ্ছে ডোমেইন, যেটা সাধারণত এটা এই সবটুকুই ডোমেইন নেম, এই সবটুকু হচ্ছে ডোমেইন নেম। তারপরে ফোল্ডার নেম, তারপর হচ্ছে HTML ফাইল নেম। তাহলে 4টি অংশের মধ্যে প্রথমটা হচ্ছে প্রোটোকল, দ্বিতীয়টি সাবডোমেইন বা ডোমেইন। সাধারণত এখানে সাবডোমেইন বা ডোমেইনকে আমরা সাধারণত একটাই বলতে পারি, ডোমেইন নেম। তারপর হচ্ছে ডিরেক্টরি নেম, ডিরেক্টরি বলতে ফোল্ডার নেম, কোন ফোল্ডারে ডেটাটা রয়েছে। এবং সর্বশেষ হচ্ছে ফাইল নেম, আমি যে ফাইলটা খুঁজবো সেই ফাইলটার নামটা। দেখুন এই যে এখানে একটা তথ্য রয়েছে। প্রথম যেটা রয়েছে HTTP, এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে ওয়েব প্রোটোকল। তারপর www থেকে একেবারে ইডু পর্যন্ত, .edu পর্যন্ত এই অংশটাকে বলা হয় হোস্ট নেম অথবা সার্ভার নেম, হোস্ট নেম অথবা সার্ভার নেম। তারপর এই সার্ভারের যেই ফোল্ডারে আছে, অর্থাৎ কোবেক সিস, এই যে এটা হচ্ছে ডিরেক্টরি ফোল্ডার বা পথ নেম। তারপর এই ফোল্ডারের আমি কোন ফাইলটা খুঁজতেছি সেই ফাইলটা হচ্ছে index.html। সুতরাং আমরা বলতে পারতেছি একটা ইউআরএল এর 4টি অংশ। শুধুমাত্র HTTP যেটা, সেটা হচ্ছে প্রোটোকল, এবং এটা যে কোনো লিঙ্কের একটা বাধ্যতামূলক একটা অংশ, এটা দিতেই হয়। তবে সাধারণত আমাদের যে ব্রাউজারগুলো ইউজ করি সেখানে আগে থেকে দেওয়া থাকে, তাই এটা দিতে হয় না, তবে লিঙ্ক করার সময় অবশ্যই দিতে হবে। তারপর পুরো নামটাই হচ্ছে ডোমেইন নেম বা হোস্ট নেম, তারপরটা হচ্ছে ডিরেক্টরির পথ, এবং সর্বশেষ হচ্ছে HTML ফাইল। তো বন্ধুরা জানলেন ইউআরএলটা কি। এখন আমরা দেখব একটি আদর্শ সাইটের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। 1 নাম্বার, একটি আদর্শ ওয়েবসাইটের অবশ্যই যৌক্তিকতা থাকবে, লজিক্যাল থাকবে, এবং সহজ বোধ্যতা হবে, কম্প্যাটিবল হবে, অর্থাৎ যে কোনো ব্রাউজারের সাথে সেটা কম্প্যাটিবল হবে বা সাপোর্ট করবে, ব্রাউজার দিয়ে দেখা যাবে। অ্যাক্সেসিবল, অর্থাৎ যে কেউ সহজেই এটার মধ্যে অ্যাক্সেস করতে পারবে। এখন আসুন, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি ওয়েবসাইট পাবলিশ করতে বা চালু করতে আমাদের কি কি প্রয়োজন। কোনো একটি ওয়েবসাইট পাবলিশ করতে আমাদের কয়েকটা ধাপ পার হতে হয়। প্রথম কাজটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করা, অর্থাৎ আমি যে ওয়েব পেজটাকে আমি হোস্ট করব সেটাকে ফার্স্ট আমার কাছে ডিজাইন করে নিতে হবে। ডিজাইন করা হয়ে গেল, মনে করেন আমার কম্পিউটারে আছে, সেটা কিন্তু কেউ দেখতে পাবে না, সেটাকে মানুষকে দেখানোর জন্য অবশ্যই কোনোটা ডোমেইন নেম কিনে সার্ভারে রাখতে হবে। অর্থাৎ 2 নম্বর কাজটা হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েব পেজ ডিজাইন করা শেষ, এখন ডোমেইন নেম রেজিস্ট্রেশন করলেই হবে। তারপর ওয়েব সার্ভারে পেজগুলো হোস্টিং করতে হবে। আমি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করলাম, এখন আমি যেই সার্ভারে রেজিস্ট্রেশন করলাম ওই সার্ভারে আমাকে এই পেজগুলোকে হোস্টিং করতে হবে বা রাখতে হবে।
তারপর সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে। দেখুন, এটা হচ্ছে ঐচ্ছিক বিষয়। যদি আপনার ওয়েবসাইটটাকে কোনো একটা সার্চ ইঞ্জিনে সংযোগ করে রাখেন, তাহলে খুব সহজেই এটা যে কেউ খুঁজে পাবে। কারণ হচ্ছে সার্চ ইঞ্জিনে থাকলে, যেমন গুগলে যদি আমরা সার্চ করি বিডি নিউজ দিয়ে, তাহলে দেখবেন বাংলাদেশ সম্পর্কিত যত নিউজ আছে মোটামুটি সবগুলো লিঙ্কের নিচে চলে আসবে। এরকমভাবে রিকমেন্ডেশন পেতে হলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে কোনো একটা সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে। সবচাইতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এই 4টি কাজ মনে রাখবেন। যেকোনো একটি ওয়েবসাইট পাবলিশ করতে হলে 4টি কাজ করতে হবে: ওয়েব পেজ ডিজাইন করা, ডোমেইন নেম কেনা, ওয়েব সার্ভারে পেজগুলো হোস্ট করা, এবং সর্বশেষ ঐচ্ছিক ধাপ হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করা। অবশ্যই করবেন যারা ওয়েবসাইট তৈরি করে থাকে। তাহলে তারপর আসুন, সার্চ ইঞ্জিনটা কি? সার্চ মানে খোঁজা, আর ইঞ্জিন তো ইঞ্জিনই বা কোনো যন্ত্র বা মেশিন। তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে খোঁজার মেশিন বা খোঁজার মানে প্রোগ্রাম, অর্থাৎ যে সকল ওয়েব পেজের মাধ্যমে কেবল তথ্য খুঁজে পাওয়া যায় সেসব মাধ্যমই হলো সার্চ ইঞ্জিন। অথবা এটাকে আপনি অন্যভাবে বলতে পারেন, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা টুলস যার সাহায্যে ইন্টারনেটে থাকা অজস্র তথ্য হতে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করা। দেখুন, গুগল একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন। আমরা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সার্চ করতেছি তার বিভিন্ন প্রয়োজনীয় জিনিস। অর্থাৎ উইকিপিডিয়ার সংজ্ঞা মতে, a web search engine is a software system that is designed to search for information on the World Wide Web. যেমন ইয়াহু, গুগল, ask.com, search.com, বিং, পিপিলিকা.com, আল্টা ভিস্তা, এই সবগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আরও একটি আছে আমাজন। দেখুন, সার্চ ইঞ্জিন এবং ব্রাউজার দুটি কিন্তু ভিন্ন রকম। ব্রাউজার হচ্ছে আমরা যার সাহায্যে ওয়েব পেজ দেখি, মানে সফটওয়্যার, সেটা হচ্ছে যেমন গুগল ক্রোম হতে পারে, অপেরা মিনি, ইউসি ব্রাউজার ইত্যাদি। বাট সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা একটা প্রোগ্রাম যার সাহায্যে তথ্য খুঁজি, যেমন গুগলের যাই আমরা যে কোনো বিষয় সার্চ করি তাহলে ওই বিষয়টা আমরা পেতে পারি। সো দুটো কিন্তু দুই রকম, মনে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে। ফর এনি কোয়েরি কল মি।